হ্যালো স্টুডেন্টস, আমি স্বাগতা আচার্যর তরফ থেকে আজকে আমি ভূগোলের সাজেশনের শেষ ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা বিভাগ ঙ এবং চ নিয়ে আলোচনা করব। বিভাগ ঙতে যেটা তোমাদের রয়েছে সেটি হচ্ছে 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন, যেক্ষেত্রে তোমাদের যে কোনো দুটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে লেখা আছে এই প্রশ্নগুলিতে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য চিত্র আবশ্যিক নয়। সুতরাং তোমাদের ক্ষেত্রে তোমরা যারা সাধারণ ছাত্রছাত্রী তারা তোমরা 5 নম্বরের প্রশ্ন যখন লিখবে তার সাথে চিত্র অবশ্যই আঁকবে, কিন্তু দৃষ্টিহীন যারা তাদের ক্ষেত্রে চিত্র আবশ্যিক নয়। আচ্ছা, 5 নম্বরের প্রথম প্রশ্নে আমরা আসি। কি বলেছে? চিত্রসহ হিমবাহ ও জলধারার দ্বারা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। চিত্রসহ এখানে মেনশন করেই দিয়েছে, সুতরাং চিত্রসহ যদি নাও মেনশন থাকতো সেক্ষেত্রে আমাদের 5 নম্বরের কোশ্চেন যখন আমরা অ্যাটেন্ড করতাম আমাদের অবশ্যই এখানে ছবি এঁকে করতে হতো। চিত্রসহ হিমবাহ জলধারার দ্বারা যে ভূমিরূপগুলি তৈরি হচ্ছে সেগুলি আলোচনা করতে হবে। প্রথমে 5-এর 1-এর 1 বলে তোমরা ভূমিকা বলে প্রথমে প্রশ্নটা শুরু করবে। আচ্ছা, শুরু করার পরে তারপরে প্রথমে হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপগুলো একে একে যে পয়েন্টগুলো আসে সেগুলো তোমরা লিখবে, পাশাপাশি তার চিত্রগুলো লিখবে। ভুল বললাম, এখানে হিমবাহ ও জলধারার দ্বারা মানে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলোর ছবি আঁকবে এবং কাকে বলে সেগুলো লিখবে, চিত্রের নিচে চিত্র বলে লিখে রাখবে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবে যে চিত্রসহ না লেখা থাকলেও যখন 5 নম্বরের প্রশ্ন তুমি অ্যাটেন্ড করবে সেটা যদি চিত্র কোনো উপযুক্ত চিত্র থাকে সেটা অবশ্যই তোমাকে লেখার পাশে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। বায়ুর ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হচ্ছে তার মধ্যে যে কোনো 3টি। এবার 3টি ভূমিরূপ যখন তুমি লিখবে, প্রথমে ফার্স্ট ভূমিরূপের 1 নাম্বার দিলে, সেক্ষেত্রে কাকে বলে লিখলে, লেখার পরে তারপরে তুমি চলে আসবে তার বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখে তার চিত্র দিলে। তারপরে আসলে 2 নম্বর পয়েন্টে দ্বিতীয় ভূমিরূপের কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ দিলে, তার চিত্র দিলে এবং তৃতীয় ভূমিরূপের ক্ষেত্রেও একই, কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ দিয়ে ডান দিকে তার চিত্র দিলে। এইভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখবে। 5-এর 1-এর 3 নম্বর, নিয়ত বায়ুচাপ বলয়গুলোর স্থান পরিবর্তন হয় কেন? কেন স্থান পরিবর্তন হয় সেটা সুন্দরভাবে তোমাদের বইয়ে পয়েন্ট আকারে দেওয়া আছে, বায়ুমণ্ডল চ্যাপ্টারেই পেয়ে যাবে। পাশাপাশি তার ছবিটাও সেখান থেকে ভালোভাবে দেখে নেবে এবং ছবিটাও তোমরা এঁকে আসবে। 5-এর 1-এর 4-এ চাপ বলয়গুলোর সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক বিশ্লেষণ করো। চাপ বলয়গুলো, আমাদের যে চাপ বলয় আছে পৃথিবীর, সেই চাপ বলয়গুলোর সাথে নিয়ত বায়ুর কি সম্পর্ক সেই জিনিসটা তোমাদের লিখতে হবে এবং পাশাপাশি তার ছবিটাও দিয়ে আসতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা প্রশ্নই কোনো না কোনো সালে এসেছে, সুতরাং এই 24-এর জন্য এই প্রশ্নগুলো আমাদের কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট বলেই তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। তা বলে শুধু এটা না যে এই প্রশ্নগুলোই আসবে, এই প্রশ্নের বাইরেও তোমাদের এক্সট্রা আরও অনেক কোশ্চেন বইয়ের মধ্যে আছে যেগুলো পড়ে নিতে হবে। তবে হ্যাঁ, এগুলো বিশেষভাবে জোর দিয়ে তোমরা পড়বে। 5-এর 1-এর 5, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 5-এর 1-এর 6, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। প্রভাব আলোচনা করার সময়ও মাথায় রাখবে প্রতিটা প্রভাব যাতে পয়েন্ট আকারে লেখা হয়। যেমন জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, সেক্ষেত্রেও তুমি পয়েন্ট আকারে লিখবে। পাশাপাশি পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করার সময়ও প্রভাবগুলো লেখার সময় প্রতিটা প্রভাব নাম্বারিং করে পয়েন্ট আকারে লিখবে। পয়েন্ট করার সময় আর একটা বিষয় বলে রাখি, চেষ্টা করবে নীল বা কালো কালি ব্যবহার করার। এই দুটো কালি বাদে আলাদা কালি ব্যবহার খুব একটা না করাই ভালো। 5-এর 1-এর 7, ওজোন স্তর ধ্বংসের কারণ ও ফলাফলগুলো কি কি? যেটা তোমাদের ধ্বংসের কারণ আলাদা, ফলাফলগুলো আলাদা করে লিখতে হবে।
এটা তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা। সুতরাং ওজোন স্তর ধ্বংসের কারণ বলে সেখানে তুমি 4টে ধরো পয়েন্ট লিখে আসলে এবং ফলাফলগুলো কি কি সেখানেও তুমি অ্যাটলিস্ট 4টে পয়েন্ট লিখে আসবে, তাহলে তোমার পুরো নাম্বারটা, যদি সব পয়েন্ট ঠিক থাকে, পুরো নাম্বারটাই চলে আসবে। 5-এর 1-এর 8 ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু কোথায় অবস্থান করছে, কত ডিগ্রি অক্ষাংশে রয়েছে, পাশাপাশি কোন অঞ্চলগুলি এখানে রয়েছে এবং তারপরে তার বৈশিষ্ট্যগুলো সেখানে পয়েন্ট ওয়াইজ লিখে আসবে। তাহলে আগের প্রশ্নগুলো দেখে নিই, যেখানে বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের অনেকগুলো প্রশ্ন এরকম সিরিয়াল ওয়াইজ থাকবে, এখানে কোনো অথবা থাকবে না, সিরিয়াল ওয়াইজ প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 2টো প্রশ্ন তোমাদের লিখে আসতে হবে। এবার পরের ভাগে যখন আমরা চলে যাচ্ছি 5-এর 2, সেখানে তোমরা দেখবে ভারতের ওপর আমাদের কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন থেকেও একইভাবে যে কোনো 2টো প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হবে এবং প্রতিটি প্রশ্নের প্রশ্নমান থাকবে 5। তাহলে প্রথম প্রশ্ন কি আছে, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকে 18 সালে এসেছিল এবং আগামী 24 সালের জন্য এটা যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে। 5-এর 2-এর 2 ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। নিয়ন্ত্রকগুলো যখন আলোচনা করবে, এক্ষেত্রে তো কোনো ছবি নেই, সুতরাং সেক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ সুন্দরভাবে সাজিয়ে পরপর জিনিসগুলো লিখবে। 5-এর 2-এর 3 উত্তর ও দক্ষিণ বাহিনীর নদ নদীর পার্থক্য লেখো। এটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, উত্তর এবং দক্ষিণ বাহিনীর নদ নদীর পার্থক্য, যেখানে তোমাকে আগের প্রশ্নের মতোই প্রথমে ভিত্তি লিখে নিতে হবে, ভিত্তি লিখে ভিত্তিটা পয়েন্ট করে তারপরে তোমার উত্তর বাহিনী নদী এবং দক্ষিণ বাহিনী নদীর পার্থক্য আলোচনা করতে হবে। তবে একটা বিষয় মনে রাখবে, উত্তর এবং দক্ষিণ বাহিনী নদীর উদাহরণ কিন্তু আলাদা কোনো পয়েন্টে আসবে না। প্রথম পয়েন্টটা যখন লিখবে তার সাথেই উদাহরণটা লিখবে, উদাহরণটাকে আলাদা পয়েন্টে ফেললে সেখানে তোমার নাম্বারটা কমে যেতে পারে। সুতরাং 5টা পয়েন্ট লিখবে বা 6টা পয়েন্ট তুমি লিখবে, সেক্ষেত্রে উদাহরণটাকে প্রথম পয়েন্টের সাথে তোমাকে পাঞ্চ করে দিতে হবে, উদাহরণটাকে আলাদা কোনো পয়েন্টে তুমি রাখতে পারবে না। 5-এর 2-এর 4 হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি পরিবর্তন উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটাও তোমাদের ভারতের হিমালয়ের উচ্চতা বৃদ্ধি অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ যে অংশটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। 5-এর 2-এর 5 চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো এবং 5-এর 2-এর 6 ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা এবছর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এই দুটো বাদ দিয়েও তোমাদের অন্যগুলো দেখে রাখতে হবে, কারণ সেখান থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে, কিন্তু ব্রড কোশ্চেনও হয়তো আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু এগুলো থেকে সাধারণত এই দুটো থেকে মেনলি আমাদের 5 নম্বরের কোশ্চেন আর কি এবছরের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। 5-এর 2-এর 7 পূর্ব ও মধ্য ভারতকে কেন্দ্র করে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো আলোচনা করো। এক্ষেত্রে যখন তুমি কারণ আলোচনা করবে, তোমাকে পয়েন্ট ওয়াইজ পরপর কারণগুলো আলোচনা করতে হবে। 5 নম্বরের জন্য চেষ্টা করবে অ্যাটলিস্ট 6টা পয়েন্ট লিখে আসার। শহর ও নগর গড়ে ওঠার কারণগুলি কি কি? এক্ষেত্রেও একই, শহর গড়ে ওঠার কারণ 4টে লিখবে, নগর গড়ে ওঠার কারণ 4টে লিখবে, 4টে করে লিখবে, পয়েন্ট লিখে ইন ডিটেল সেগুলোকে আলোচনা করে আসবে। এরপরে আমরা চলে আসব পরবর্তী বিভাগে, যেটি হচ্ছে বিভাগ চ, যেখানে আমরা ম্যাপ পয়েন্টিং গুলো দেখব। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য 1 নম্বরের 10টি প্রশ্ন থাকবে, কিন্তু সাধারণ পরীক্ষার্থীদের জন্য 10 নম্বর ম্যাপ পয়েন্টিং কম্পালসারি। মানে সাধারণ তোমরা যারা রয়েছো তাদের জন্য 10 নম্বরে ম্যাপ পয়েন্টিং করতেই হবে, এটা ম্যান্ডেটরি, কিন্তু দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তাদের ম্যাপ পয়েন্টিং এর কোনো ব্যাপার নেই, তাদের 1 নম্বরের 10টা এক্সট্রা কোশ্চেন থাকবে। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং এর যে কিছু রুলস আছে সেগুলো তোমাদের বলে রাখা ভালো। ম্যাপ পয়েন্টিং এর শুরুতেই যখন ম্যাপটা হাতে পাবে, ওপরে দেখবে নিজের নাম, ক্লাস, রোল বলে দেওয়া আছে, সেখানে তোমাদের অ্যাডমিটের রোল নাম্বার, ক্লাস এবং নামটা লিখবে। আচ্ছা, লেখার পরে নিচে যখন আসবে
আসার পরে দেখবে ওখানে তোমাদের কোশ্চেনের মধ্যে যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে সেখানে এইভাবে থাকবে, ধরো পরপর কিছু পয়েন্ট থাকবে। এবার সেটা তোমাদের আমি একটু আগের স্লাইডে যাচ্ছি, ধরো 6 নাম্বার ম্যাপ পয়েন্টিংয়ে বিভাগ চ মানে সেটা 6 নাম্বার। এবার 6 নাম্বারে যেটা রয়েছে, ধরো 6-এর 1 রয়েছে আরাবল্লী পর্বত। সেক্ষেত্রে তুমি যখন আরাবল্লী পর্বতটা ম্যাপের মধ্যে ড্র করবে, সেখানে আরাবল্লী পর্বতটা ড্র করার পরে তার পাশে 6-এর 1 দিয়ে আরাবল্লী পর্বত লিখে আসবে। এক্ষেত্রে চেষ্টা করবে ম্যাপের পাশের দিকে বা ম্যাপের যে আউটলাইন আছে সেই আউটলাইনের বাইরের দিকে অ্যারো দিয়ে সেখানে নাম্বারিং দিয়ে পয়েন্টটা ওখানেই লিখে দেওয়ার। কারণ তোমাদের পরবর্তীতে ইন্ডেক্স যেটা থাকে, অনেকে ইন্ডেক্স করতে গিয়ে ওখানে অনেক ভুল করে ফেলে, তো সেই জন্য ওই পর্বতের পাশেই ওখানে অ্যারো দিয়ে 6-এর 1-এ আরাবল্লী পর্বত লিখে দেবে। তারপরে ধরো 6-এর 2 আছে কাবেরী নদী, সেখানে নদীর একটা সিম্বল দিয়ে, যেখানে কাবেরী নদীটা আছে নদীর একটা সিম্বল দিয়ে এইভাবে একটা কার্ভ লাইন কেটে সেখানে অ্যারো দিয়ে 6-এর 2 কাবেরী নদী তার পাশেই সেখানে লিখে দেবে। ম্যাপ পয়েন্টিংটা চেষ্টা করবে পরিষ্কারভাবে রুল দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে আসতে। সেখানে একটা লাইন ডাবল করে রিপিট করবে না বা কোনো বারবার ঘষাঘষি করবে না। এবছর তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের কিছু পয়েন্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটারও কোনো আলাদাভাবে সাজেশন আমি বলবো না, কিন্তু তাও একটা রাফ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা বাড়িতে বারবার এই পয়েন্টগুলো ম্যাপ পয়েন্টিংয়ের এই আর কি যেগুলো দিয়েছি এখানে সেগুলো বারবার প্র্যাকটিস করবে। আর ম্যাপ পয়েন্টিং যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে পয়েন্টগুলো আমি দেখে নিই। ফার্স্টে রয়েছে আরাবল্লী পর্বত, দ্বিতীয় কাবেরী নদী, তারপরে দক্ষিণ ভারতের গঙ্গা নদী, যেই নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় সেই নদীর কার্ভ লাইন ড্র করে সেখানে পাশে 6-এর 3 বলে লিখে দক্ষিণ ভারতের গঙ্গা নদী এইভাবে দিয়ে গঙ্গা নদীটার নাম কি সেই নামটা লিখবে। আচ্ছা, তারপরে রয়েছে মৌসিনরাম, উলার হ্রদ, কচ্ছের রান, পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরের পয়েন্ট রয়েছে একটি কার্পাস উৎপাদক অঞ্চল। এই পাশে রয়েছে সাতপুরা পর্বত, লুনি নদী, সর্বাধিক ও সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য। আমাদের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটা এবং সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটা, এইগুলো জিনিসগুলো ভালোভাবে পড়বে। এবং রাজ্য বললে তোমাকে এই অঞ্চলটা পার্টিকুলারলি পয়েন্ট আউট করে আসতে হবে যে এই অঞ্চলটা, সেখানে হালকা শেড দিয়ে পাশাপাশি সেমভাবে ওই অ্যারো দিয়ে তুমি ধরো লিখলে 6-এর 7 নাম্বার, এটা হচ্ছে সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য, ব্যাকেটে রাজ্যটার নাম অবশ্যই লিখে আসবে। তারপরে রয়েছে চিল্কা হ্রদ, কোলেরু হ্রদ, একটি শুল্কমুক্ত বন্দর, এক্ষেত্রেও তাই শুল্কমুক্ত বন্দর লিখে নিচে ব্র্যাকেটে বন্দরের নামটা লিখবে। আচ্ছা, কেন্দ্রীয় গম গবেষণাগার কেন্দ্র, এটাও তাই, কেন্দ্রীয় গম গবেষণাগার পয়েন্টে লিখে অবশ্যই তার নামটা লিখবে, সেখানেই লিখবে যেখানে ম্যাপ পয়েন্টিং করবে সেখানেই সেই পয়েন্টের নামটা লিখবে। এবং শেষে আছে একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। শুধু ল্যাটেরাইট না, আমি আগেও ক্লাসে বলেছি তোমাদের সব মৃত্তিকাযুক্ত অঞ্চল যেগুলো বইয়ের মধ্যে রয়েছে, কালো মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, সেই সব অঞ্চলগুলো পড়তে হবে এবং কি কি অঞ্চল আছে সেক্ষেত্রে তোমাকে পয়েন্ট করে আসতে হবে। ম্যাপটা সুন্দরভাবে করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যদি সবগুলোই ঠিক হয় তুমি 10-এ 10 পেতে তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। সবার আগামী পরীক্ষা খুব ভালোভাবে কাটুক, পরীক্ষার জন্য তোমাদের শুভেচ্ছা রইল। আচ্ছা, তারপরে আচার্যর এই ক্লাসগুলোর বিভিন্ন সাজেশনগুলো তোমাদের দেওয়া হচ্ছে। এগুলো বাদেও কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রেই একই নিয়ম, এগুলো বাদেও তোমাদের এক্সট্রা কিছু কোশ্চেন অবশ্যই পড়ে যাবে। এগুলো কিন্তু শুধুমাত্র আসবে না, এর বাইরেও তোমাদের প্রচুর কোশ্চেন পড়তে হবে। তার জন্য তোমাদের খুব বেশি পরিমাণে খাটতে হবে। আর তো এই 1 মাস, এই সময়টা ভালোভাবে কাজে লাগাও। আচ্ছা, তারপরে আচার্যর পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। এর পরেও অন্যান্য সাবজেক্টের ক্লাস তোমরা পাবে এবং ইউটিউবে এই আচার্যর সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটায়, এবং এই সাবস্ক্রিপশন পুরোপুরি ফ্রি রয়েছে ইউটিউবে। আর সুতরাং এইভাবেই পড়তে থাকো, ভালোভাবে পড়তে থাকো। সকলের জন্য অনেক শুভেচ্ছা, সকলের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো কাটুক। ততক্ষণের জন্য আজকে এখানেই শেষ করলাম। আচার্যর সাথে পড়তে থাকো, জানতে থাকো।